প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, আমাদের অনেক প্রিয় মানুষ সাজ্জাদ আলম তপু। কেমন আছেন? এই তো ভালোই চলছে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনার একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা, বাজেটের ঘাটতি মেটাতে আবার ঋণী বড় ভরসা। এ ঘটনা সরকারকে হয়তো হেয় করে সাক্ষাৎকারে আজিজ আহমেদ। দৈনিক সমকালের শিরোনাম, সাবেক সেনাপ্রধান আজিজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায়, ভোটার খরায়ও বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত এক। দৈনিক যুগান্তরের শিরোনাম, জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি। 5 দিনের শোকে স্তব্ধ ইরান, রাইসির প্রথম জানাজায় লাখো মানুষের ঢল। কালের কণ্ঠের শিরোনাম, মার্কিন নিষেধাজ্ঞায় জেনারেল আজিজ, উল্লেখযোগ্য দুর্নীতির অভিযোগ। আজিজ আহমেদের উপর ভিসা নীতি নয় বরং যুক্তরাষ্ট্রের অ্যাপ্রিপ্রিয়েশন অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে, ওবায়দুল কাদের বলেছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, জেনারেল আজিজকে মার্কিন নিষেধাজ্ঞা, ভোটারের ভাটায় ও খুন সংঘর্ষ, দুর্ঘটনা না হত্যা, তদন্তে ইরান। মানব জমিনের শিরোনাম, যে কারণে জেনারেল আজিজের নিষেধাজ্ঞায় চাঞ্চল্য, রাইসির নিরাপত্তা নিয়ে প্রশ্ন। খবরের কাগজের শিরোনাম, আজিজের নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড়, দুর্নীতিতে সম্পৃক্তর অভিযোগে ঢুকতে পারবেন না যুক্তরাষ্ট্রে, রাইসিকে বিদায় জানাতে জনতার ঢল। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, উপজেলা পরিষদ নির্বাচন, বিভিন্ন স্থানে জাল ভোটের অভিযোগ, ভোট নিয়ে সংকট নেই, সংকট রাজনৈতিক, সিইসি বলেছেন। দেশ রূপান্তরের শিরোনাম, মার্কিন নিষেধাজ্ঞায় আজিজ, আরও কম ভোট, আরও বেশি অনিয়ম, উপজেলা নির্বাচন। সময়ের আলোর শিরোনাম, পায়রায় 1900 কোটি টাকার অনিয়ম, মত প্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 128তম। যায় দিনের শিরোনাম, জেনারেল আজিজের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক কাল। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, পাল্টে গেছে গ্রামীণ হাট, কৃষকের উঠোন বা ক্ষেত থেকে সরাসরি পণ্য কিনছেন ব্যবসায়ীরা। তবু আপনি নিশ্চয়ই শিরোনামগুলো শুনলেন। আমরা একটু আজকের পত্রপত্রিকার একটাই বড় শিরোনাম, সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা, এবং এ নিয়ে পত্রপত্রিকা নানা ধরনের বিশ্লেষণও আছে। সাবেক সেনাপ্রধান আজিজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায়, তারপর জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তারপর মার্কিন নিষেধাজ্ঞায় জেনারেল আজিজ, উল্লেখযোগ্য দুর্নীতির কথা বলা হচ্ছে যে আজিজ আহমেদের উপর ভিসা নীতি নয় বরং যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে, ওবায়দুল কাদের বলেছেন। আর সেনাবাহিনীর বিষয়ে যেহেতু, তাই এই বিষয়ে কিছু বলতে চাই না, যেহেতু তিনি সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়, ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এই যে মার্কিন যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারপরে আমরা দেখলাম যে জেনারেল আজিজ গণমাধ্যমে কথাও বলেছেন, এবং মূলত তার বিরুদ্ধে দুটি বড় অভিযোগ বরাবরই আমেরিকা এনেছেন। একটি হচ্ছে যে তার ভাইদের এক ধরনের ব্যবসা বাণিজ্য পাইতে সহযোগিতা করেছেন, আরেকটি হচ্ছে যে বাংলাদেশের যে প্রচলিত আইন ও বিধান রয়েছে সেই বিধান এড়িয়ে সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রেও তার পরিবারের সদস্যদেরকে সহযোগিতা করেছেন। এটি মার্কিনদের পক্ষে বলা হয়েছে, এবং এটি স্পষ্টও করেছেন মার্কিন সরকার যে এটি আসলে ভিসা নীতির কোনো প্রতিফলন এখানে ঘটেনি। অ্যাপ্রিপ্রিয়েশন অ্যাক্ট যেটা, সেই অ্যাক্টের তত্ত্বাবধানে তার উপর এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু জেনারেল আজিজ, আমরা দেখলাম সংবাদ মাধ্যমে, রেডিও, টেলিভিশনে তার যে সাক্ষাৎকার প্রচার হয়েছে, তিনি কিন্তু বেশ দৃঢ়তার সাথে বলেছেন যে এই দুটি অভিযোগ যথার্থ নয়, এবং তিনি কিছু কারণও তার যুক্তিযুক্ত তার মতো করে কিছু ব্যাখ্যাও কিন্তু তিনি এখানে উপস্থাপন করেছেন। এবং এই অ্যাপ্রিপ্রিয়েশন অ্যাক্টে আমরা দেখলাম যে তার নিষেধাজ্ঞাটা, এবং একজন সাবেক সেনাপ্রধানের উপর এই ধরনের নিষেধাজ্ঞা বাংলাদেশে আমাদের এর আগে কখনো ঘটেনি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে মার্কিন সরকার র্যাবকে কেন্দ্র করে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল 7 জন কর্মকর্তাকে, এবং মার্কিন মূল্যকে কিন্তু আমরা বরাবরই দেখি যে তারা মানবাধিকারের কথাটা, তাদের দৃষ্টিতে মানবাধিকারের যে অবস্থানটা, মানবাধিকারের যে আমেরিকান স্ট্যান্ডার্ড, সেটাকে তারা আসলে বিভিন্ন জায়গায়, অর্থাৎ রাজনীতিতে প্রয়োগ করে থাকেন, ব্যবসা বাণিজ্যে প্রয়োগ করে থাকেন। অর্থাৎ আমরা শিশু অধিকারের কথা, শ্রম অধিকারের কথা, মানবাধিকারের কথা বলে ব্যবসা বাণিজ্য রাজনীতিতে তারা বিভিন্ন দেশে এটা প্রতিফলন ঘটে থাকেন।
সাম্প্রতিক সময়ে আমরা সবাই জানি বা বিশ্বাসও করি যে মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন কোথায় হচ্ছে, সেটা তো ইসরায়েলে। এবং ইসরায়েলরা আসলে ফিলিস্তিনি ভূমি প্রত্যক্ষভাবে দখল না করলেও আসলে নির্বিচারে হত্যাকাণ্ড সংগঠিত করছে। এবং আমেরিকার এটা অনেকটা প্রত্যক্ষভাবেই বলা যায়। এবং আমেরিকার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা এবং সেখানকার স্বনামধন্য শিক্ষকরাও কিন্তু আসলে খুব বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, নির্মমতার একটা কর্মযজ্ঞ তারা সমাধান করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা খুব বেশি কথা সেখানে দেখিনি। ইভেন কি ফিলিস্তিনি ইস্যুতে অথবা আন্তর্জাতিক যে বিচার যে আদালত, সেখানেও যে আসলে ইসরায়েলের পক্ষে নগ্ন অবস্থান আমেরিকার, সেটিও কিন্তু আমরা দেখেছি যে আসলে মানবাধিকারের বিষয়টা আমেরিকার স্ট্যান্ডার্ডটা আসলে ভিন্ন ভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন একটা মাত্রায় গেছে আর কি। তবে এটি নিশ্চয়ই একটি রাজনৈতিক সমীকরণ রয়েছে এবং সেই সমীকরণ নিয়ে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দেরও কিছু প্রতিক্রিয়া গণমাধ্যমে দেখেছি। সরকার নিশ্চয়ই এটা পর্যালোচনা করছেন বা পর্যালোচনা করে আসলে একটা জায়গা তো অবশ্যই দেখা যাবে। এবং আমরা কিন্তু এর আগে যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তার আগে থেকেই কিন্তু এরকম একটি শঙ্কার কথা আমরা শুনেছিলাম যে ভিসা নীতির প্রয়োগ হবে, কেউ যেতে পারবে না অথবা কারো সম্পদ বাজেয়াপ্ত করা হবে। সে বিষয়ে কিন্তু আমরা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও আসলে কোনো তথ্যপত্র নেই, অথবা কারো সম্পদ সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে অথবা কারো ভিসা প্রয়োগ হয়নি, সে ধরনের তথ্যপত্র কিন্তু আমরা সংবাদ মাধ্যমে এখনো দেখিনি। তবে এই যে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের নির্বাচনের পরে এই অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের বিষয়টি হলো যেটার আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরের আলোচনায় যেতে চাই। উপজেলা নির্বাচন এবং যেটা হচ্ছে, তপু আপনি নিশ্চয়ই এটা খেয়াল করবেন যে বাংলাদেশে যে নির্বাচন নিয়ে কথা বলছি সেটা সবচেয়ে উৎসবমুখর হয় এবং এই ধরনের নির্বাচনগুলো গ্রামে গঞ্জে একটা উৎসবে পরিণত হয়। তো বাংলাদেশে ডে বাই ডে, মানে দিনের পর দিন নির্বাচনের উৎসব থাকছে না। এখানে দ্বিতীয় ধাপে ভোটার কম এবং কক্সবাজার একজন নিহত হলেন। আপনি দেখেন যে সংবাদপত্রগুলোতে দুই ধরনের সংবাদ আমি দেখলাম, যে জায়গায় হচ্ছে যে শাসা নামক একটি উপজেলায় যেখানে ইভিএম এর ব্যবহার করা হয়েছিল সেখানে ফিঙ্গারপ্রিন্ট না পাওয়ার কারণে অনেকে ফেরত গেছেন এমন সংবাদও দেখেছি। ভোটের খরার কথা ইতিমধ্যে সবগুলো আসলে প্রধান দৈনিকগুলোতে ভোটের খরার কথা আসলে দিয়েছেন। একই সঙ্গে দুটো বিপরীত চিত্রও আসলে আমরা টেলিভিশনে দেখেছি। একটা জায়গায় হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই আসলে বলা চলে যে শান্ত মেজাজে বসেছিল, অর্থাৎ সেখানে আসলে উপস্থিতির সংখ্যা অনেক পত্রিকায় এবং অনেক পত্রিকাতে ভোটার নাই সেটা আমরা দেখেছি। আরেকটি জায়গায় দেখেছি যে এই যে জাল ভোট পড়েছেন, সংঘাত হয়েছেন, আধিপত্য বিস্তার করেছেন, যেটি আমাদের নির্বাচনে আমরা বিভিন্ন সময় দেখি। সেটা দেখা গেল যে ব্যালট বাক্স পুকুরে ফেলে দিয়েছে, ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে, সেটি উদ্ধার করা হয়েছে, সেই চিত্রগুলোতে দেখেছি। সবচেয়ে বড় যে বিষয়টি, নির্বাচন কমিশন প্রথম ধাপের নির্বাচন যেটি তাদের হিসাবে 36% ভোট পড়েছিল এবং সেইখান থেকে ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করবার জন্য, নির্বাচনে উৎসাহিত করবার জন্য নির্বাচন কমিশন বলেছিল যে তারা বেশ কিছু উদ্যোগের অংশগ্রহণ করবেন। বিভিন্ন প্রার্থীরা বলেছিলেন যে তারা ভোটারের দ্বারে দ্বারে নক করছেন, আশা করা যায় সেখানে ভোট পড়বেন। নির্বাচন কমিশন কত শতাংশ ভোট পড়েছে তার যথার্থ হিসাব না দিলেও প্রধান নির্বাচন কমিশন বলেছেন 30%-এর বেশি সেখানে ভোট পড়েছেন। তাহলে কি 36% থেকে আমরা কিছুটা কমে আসলাম? আপনি যথার্থই বলেছেন যে স্থানীয় পর্যায়ে স্বশাসন এবং স্থানীয় পর্যায়ে আমাদের প্রতিনিধি অর্থাৎ জনপ্রতিনিধি, যিনি পাড়া মহল্লা গ্রাম ইউনিয়ন বা পৌরসভারই মানুষ, যাকে ঘুম থেকে উঠলেই আমরা আসলে দেখতে পাই, শুনতে পাই, আপদ বিপদ বুদ্ধি পরামর্শ সুখবর দুঃখবরে যাকে সাথে রাখতে চাই, সাথে থাকতেও চান যিনি, তার জন্য যে ভোট সেটা তো আসলে উৎসবেই হবার কথা, অংশগ্রহণ হবার কথা। সেই জায়গাটায় কিন্তু আসলে খুব বেশি রেসপন্স এখানে পাওয়া যায়নি। যদিও বাংলাদেশের সংবিধান বলছে যে কত শতাংশ ভোট পেলে সেটা গ্রহণযোগ্য হবে, এমন কোনো মানদণ্ড নেই। কিন্তু এর প্রথম দফায় কিন্তু আসলে নির্বাচন সংশ্লিষ্টরা যে দাবি করেছিলেন যে গরমের বিষয়টি, সে আসলে ছুটি না পাওয়ার যে বিষয়টি, বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করার বিষয়টি, ধান কাটার যে বিষয়টি, এই বিষয়গুলোকে সংযুক্ত করেছেন। তো গরম তো অনেক অংশে স্থিমিত হয়েছে। ধানও আমরা জানি যে উত্তরের ধানও প্রায় ধান কাটা শেষ। আমরা জানি যে হাওড় দিয়ে ধান কাটা শুরু হয় এবং উত্তরের দিকে যে শেষ হয়, এবং উত্তরের দিকেও এখন প্রায় ধান কাটা প্রায় শেষের দিকে আর কি। এবং বড় রাজনৈতিক দল বর্জন করেছেন বটে, কিন্তু তৃণমূলেও তো তারা আসলে প্রার্থী হয়েছেন যারা আসলে বহিষ্কারাদেশ মাথায় নিয়ে নেমেছিলেন।
আবার যে স্বজনদেরকে বর্জন করবার জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে বলা হয়েছিল, তাদেরও কেউ কেউ ছিল, কিন্তু ভোটারদের আগ্রহের সেই কেন্দ্রবিন্দুতে সেই জায়গা। তবু ওই যে আপনি বললেন যে বর্জন করেছেন একটি রাজনৈতিক দল, আমি এবার এই প্রশ্নটি অনেক আমার প্রিয় অতিথিদের প্রায় জিজ্ঞেস করি, কতদিন বর্জন, অর্জনটা কবে? আসলে বর্জনে কি অর্জন হয় আর কি। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থাতে আমরা দেখেছি যে আমাদের এখানে তো ৮০ এবং ৯০-এর দশকে সামরিক বাহিনী ক্ষমতা মানে দখল করেছিল, কিন্তু ক্রিয়াশীল রাজনৈতিক দলের একটা বড় অংশই কিন্তু নির্বাচনে অংশ নিতেন, অর্থাৎ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে নির্বাচন বর্জন করলেও সাংবিধানিক বাধ্যবাধকতায় আসলে নির্বাচন হচ্ছে আর কি। কখনো দেখেছি এই দল নির্বাচন করছে, আবার কখনো করছে না। কিন্তু নির্বাচন বর্জন যেমন করছেন, প্রতিরোধের আহ্বান জানাচ্ছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আসলে নির্বাচন বর্জনের কাঠামোটা খুব বেশি শক্তিশালী না। মানুষ আসলে প্রবল প্রতিরোধে সেই জায়গাতে অন্তত পক্ষে নামে না। আর উপজেলা নির্বাচনের কথা বলছেন, এটি যেমন জন্ম থেকেই এক ধরনের এটি প্রশ্নবিদ্ধের জায়গায় তৈরি হয়েছিলেন। ৮০-এর দশকে এরশাদ সাহেব তো আসলে উপজেলা নির্বাচনের ব্যবস্থাটা নিয়ে এসেছিলেন। সেটি কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশের ঔপনিবেশিক শাসন ব্যবস্থার একটি শৃঙ্খল ভেঙে স্বশাসন প্রতিষ্ঠার কিন্তু একটি বড় ধরনের উদ্যোগ ছিল উপজেলা কাঠামোতে। সেটি একবার প্রবল প্রতিরোধের মুখে সম্মিলিতভাবে নির্বাচন করতে পারেনি, পরবর্তী এরশাদ সাহেব করেছিলেন। পরবর্তীতে আমরা বিএনপিকে দেখলাম যে তাদের আসলে উপজেলা নির্বাচনে খুব বেশি আগ্রহ নাই, সেই অভিজ্ঞতাও রয়েছে এবং সেটারই বোধহয় সম্ভবত একটি ধারাবাহিকতার জায়গা চলছে। আরেকটি জায়গা আসলে উপজেলা নির্বাচনের জন্য দরকার, যেটি মানুষকে যদি আসলে আরও বেশি সম্পৃক্ত করতে চায়, আমার কাছে মনে হয় যে স্বশাসন প্রতিষ্ঠার জন্য এর কাঠামোগত সংস্কারটাও খুব জরুরি আর কি। কারণ অনেকেই মনে করে যে এমপি সাহেবরাই আসলে উপজেলার চেয়ার, তাদের দ্বন্দ্ব থাকে, এবং এমপি সাহেবরা উপদেষ্টা হিসাবে এই উপজেলার কর্মকাণ্ডকেও অনেক সময় নিয়ন্ত্রণ করে, এমন অভিযোগ কিন্তু অনেক বেশি জোরালো আর কি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় স্বশাসন প্রতিষ্ঠা করতে হলে কাঠামোগত সংস্কারটা খুবই বেশি জরুরি আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, এটা জরুরি প্রসঙ্গ আপনি এনেছেন। ইরানের প্রেসিডেন্ট রাইসির জানাজায় মানুষের ঢল, প্রশ্ন উঠেছে এখনো যে দুর্ঘটনা না হত্যা, তদন্তে ইরান। বাংলাদেশে কাল জাতীয় শোক দিবস। হ্যাঁ, এটির কিন্তু আসলে শুরু হয়নি। ইভেন কি ইরানের সামরিক বাহিনীও একটি তদন্ত কমিটি গঠন করেছেন, সে দেশের আসলে তৎপরতাও চলছে, মৃত্যু না নিহত সেটার আসলে শুরু হয়নি। তবে রাইসির বিষয়টা আমরা দেখলাম যে তিনি তো জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন আর কি, এবং মানুষের যেমন ধরেন বৃহস্পতিবার তো তার আসলে দাফন কার্য সংগঠিত হবে, তার জন্ম শহর থেকে শুরু করে অন্যান্য শহরগুলোতে আসলে আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষের শরিক হয়েছেন। এটি আসলে তার জনপ্রিয়তা, তার অনুসৃত নীতি এবং ইরানকে তিনি যে মাত্রায় নিয়ে যেতে চেয়েছিলেন তাদের প্রতি আসলে তাদের একটি স্বতঃস্ফূর্ত সমর্থনের একটি জায়গা। তবে মৃত্যু না নিহত এই প্রশ্নে সুরাহা না হলে আমরা কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠেছেন মানুষের কাছে, যেমন ইসরায়েলের সাথে ইরানের যে সংঘাতময় অবস্থা, সেই জায়গাগুলোতে আমরা তো গত মাসেই আমরা দেখেছিলাম যে তার একটি চূড়ান্ত পর্ব আর কি। সেখান থেকেই আসলে ইসরায়েল তো বলেছিল তারা আসলে জবাবটা দিতে চায়, একটা সময়ের অপেক্ষায় রয়েছে। সেই জায়গাগুলো নিয়ে কিন্তু নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে। আরেকটি জায়গা হচ্ছে যে দেখেন, ইরান যে রাজনীতিতে এখন আবর্তিত হচ্ছে, সেখানে আসলে তরুণ সমাজের অংশগ্রহণের মাত্রা কিন্তু আনুপাতিক আর অনেক বেশি। সেই তরুণদের একটা বড় অংশ কিন্তু মনে করে যে ইসরায়েল বা আমেরিকার যে নীতি, সেই নীতির সাথে ইরান আসলে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, এরকম তার একটি জায়গা রয়েছে। এখন যেহেতু ক্ষমতার তো পালাবদল হচ্ছে, যেহেতু মৃত্যু হোক আর নিহত হোক, নতুন নেতা নির্বাচিত হবে, প্রেসিডেন্ট নির্বাচিত হবে, নতুন প্রেসিডেন্ট আসলে ইরানকে এগিয়ে নিতে এবং এই যে ইরানের যে মধ্যপ্রাচ্য বিষয়ক যে তাদের নীতিমালা, আমেরিকান বিষয়ক যে নীতিমালা, সেই নীতিমালার জায়গাতে হয়তো খুব বড় বেশি পরিবর্তন আসবে এমনটা হয়তো মনে করা যায় না। কারণ ইরানের যে সর্বোচ্চ নেতা, তারই তো আদর্শ সঙ্গী ছিল হচ্ছে এই রাইসি, এবং ইরানের যে নির্বাচনী কাঠামোতে আসলে এক ধরনের তো তাই সেই তাদের যে সর্বোচ্চ নেতারই আসলে ভাবধারা সম্পন্ন হয়তো একজন মানুষ, একজন নেতা হয়তো আবার সেই জায়গায় স্থলাভিষিক্ত হবেন। তবে ইরান যে এক ধরনের বলা চলে যে আসলে ইসরায়েল বিরোধী তাদের যে অবস্থান, তাদের অন্যায্যতার বিরুদ্ধে যে অবস্থান, সাধারণ মানুষের, বিশ্বব্যাপী সাধারণ এবং নিপীড়িত মানুষের যে সেন্টিমেন্ট, তার অনেক অংশই তো তারা আসলে ধারণ করে থাকে। আর প্রতিফলন কি হবে সেটি আগামী প্রেসিডেন্ট হয়তো বা বলতে পারবে, আগামী সময় নির্ধারণ করবে সেই জায়গাটা। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, তবু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে বাংলাদেশের রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশের এই হাট বাজার
আগের থেকে কিন্তু বদলে গেছে। নিশ্চয়ই যদি আপনি গ্রামীণ হাট বাজারে যান তাহলে দেখবেন যে ওই কৃষকের গোলার মানে ক্ষেত পর্যন্ত লোকজন ব্যবসায়ীরা চলে গেছে যে আপনার এই ক্ষেতটা আমি কিনে নিলাম। এবং এই যে পরিবর্তনটা দেখেন, এটা কিরকম? এটি কিন্তু অবশ্যই ইতিবাচক হিসাবে দেখি। আমি আসলে পরিপূর্ণভাবে যদি দেখেন যে পণ্য বিপণন ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আমরা কিশোর বেলায় যে গ্রামের যে হাট দেখতাম সেই হাট কিন্তু অনেকটা বাজারে পরিণত হয়ে গেছে, এটি একটি দিক। আবার এই যে দেখেন যে অনলাইনের মধ্য দিয়ে বলতে আমরা বুঝতাম যে সপ্তাহে 2 দিন বসে, কিন্তু এখন প্রতিদিনই বসে। 2 দিনই বসবে। আসলে দুপুর গড়ানোর সাথে সাথে সেই হাটের কার্যক্রম শুরু হয়। রাত গড়িয়ে আসলে আমরা দেখতাম যে আসলে হারিকেনের আলো, হ্যাজাকের আলোয় আলোকিত থাকতো এবং কেনা বেচা হতেন। পাইকাররা ধীরে ধীরে বাড়িতে ফিরতেন আর ক্রেতারা হয়তো সন্ধ্যা গড়ালেই আসলে চলে আসার চেষ্টা করতেন। এইটা আমাদের কিশোরবেলার দেখা, গভীর রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত হাট হতো। সেটি নদীর তীরে অথবা বড় গাছের তলে ছিল। কিন্তু হাট ব্যবস্থাপনায় যে পরিবর্তন দেখেন, এখন কিন্তু আমরা দেখি যেমন অনলাইনে পণ্য আমার বাসায় আসলে নক করে। আবার দেখেন যে এই যে আমরা পাইকার বা ফড়িয়া যাদেরকে দেখছি তারা কিন্তু কৃষকের বাড়িতে বাড়িতে যে আসলে যোগাযোগ। একই সাথে আবার এই যে মধ্যস্বত্বভোগী একটা দল তৈরি হয়েছে, সেটা আবার কতটুকু কৃষকদের শোষণ করছে সেই প্রশ্নটাও জরুরি। না, সেই প্রশ্ন তো জরুরি। আসলে বাংলাদেশের বিপণন ব্যবস্থা সম্পর্কে আমি বরাবরই বলি যে এখানে আসলে বেশ কিছু ত্রুটি রয়েছে। এখানে উৎপাদক আসলে ন্যায্য পণ্য মানে মূল্য পায় না বলে বিড়ম্বিত হয়, আর আমরা ভোক্তারা আসলে উচ্চ মূল্য পেয়ে আসলে নিজেরা নিজেদেরকে নিষ্পেষিত হচ্ছেন। একেবারে শেষের দিকে ছোট্ট করে জানতে চাই, গতকাল বিশ্বকাপ ক্রিকেটের টি-20-তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতিমূলক খেলা হলো এবং যেটা বিস্ময়কর পরাজিত বরণ করলেন বাংলাদেশ ক্রিকেট দল। কি মনে হয়? এইটা তো আসলে লজ্জাজনক হারের কথা বলছেন যে বাংলাদেশের ক্রিকেটের যে আসলে টপ অর্ডারের বিপর্যয়ের যে বিষয়গুলো নিয়ে নানা সময় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আসলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট টিমের কাছে আমাদের লজ্জাজনক হার, সেই বিষয়টিকে আমাদের চিন্তার ভাসটাকে আসলে বড় করে তুললো আর কি। এবং এই জায়গাতে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেট বিশ্বে তো তাদের কোনো সুদৃঢ় অবস্থা নাই, বরঞ্চ বাংলাদেশে ক্রিকেট খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছেন, বিশ্বসেরা খেলোয়াড়রাও আমাদের টিমের সাথে যুক্ত রয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে আসলে প্রতিপক্ষ হিসাবে যুক্তরাষ্ট্রকে আসলে আমরা প্রতিরোধের জায়গাটাকে আসলে দাঁড় করাতে পারিনি। আসলে এই ক্ষেত্র থেকে আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেট যোদ্ধা যারা রয়েছেন, ক্রিকেট নিয়ে যারা কাজ করছেন এবং নীতি নির্ধারকরা যারা কাজ করছেন, তাদের অনেক অনেক বেশি ভাবনার জায়গাটা রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, ক্রিকেট ছিল একেবারে শেষে। ক্রিকেট হাসলে বাংলাদেশ হাসে, কিন্তু যে খেলা গতকাল দেখলাম কি বলবো। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।